স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথমেই আমাদের ক্লাসের শুরুতে আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। তো সবাইকে স্বাগতম। যথারীতি আজকে 26/7/2020 দ্বাদশ শ্রেণী ক্লাস। আমার পরিচয় তোমরা সবাই জানো, বিপ্লব রায় প্রভাষক গণিত বিভাগ, সরকারি এম আলী কলেজ। আমরা যথারীতি যে পাঠটা ছিলাম না কেন, কণিক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আজকে আমরা কণিকের দুইটা পার্ট, আমাদের প্রাথমিক যে ধারণা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা পরাবৃত্ত নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা উপবৃত্ত নিয়ে কথা বলবো। দেখা যাক। আচ্ছা দেখো, তোমরা এই যে যে জায়গাটুকুন ছিল আমরা গতদিন আলোচনা করেছিলাম, এই এই জায়গাটা আমাদের একটু দেখতে হবে। দেখো, সবাই মিউট করে দাও, কেউ সাউন্ড ওকে রাখো না। এখানে দেখো, আমরা গতদিন প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম এই যে যে একটা বৃত্তাকার একটা অংশ দেখা যাচ্ছে, এটা কেমন বৃত্তাকার। আমরা একটা কোণক, সেই কোণক থেকে ছেদ করেছি আড়াআড়ি ভাবে একটু। তো এই যে যে অংশটা ছেদ করেছে, এই অংশটাকে কেমন দেখাচ্ছে। আনমিউট আছো তোমরা, তোমরা একটু মিউট, অর্থাৎ মিউট আছো, আনমিউট একটু করে তোমরা একটু বলো তো, এই যে যে বৃত্তের মতন একটা কিছু দেখা যাচ্ছে, এটা কি আসলে। মেহেদি বলতে পারবা? হ্যালো হ্যালো, স্যার এটা কি বলো তো। এই যে যেটা দেখা যাচ্ছে বৃত্তের মতন, এটা কি বলা হয় এটাকে? মনে নাই? স্যার পরাবৃত্ত নাকি? না না না, এটা ভালো করে দেখো। তারপর হ্যাঁ, আমরা তিন ধরনেরই আলোচনা করেছিলাম, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। এটা কি হতে পারে তাহলে? মনে নাই তো স্যার। আচ্ছা, এটা এটা দেখো, আর কারো মনে আছে? আর কেউ বলতে পারবা? হুম, প্রথম ক্লাসে যারা ছিল না কেন, আর কেউ বলতে পারবা? সূর্য সূর্য কোন পথে গমন করে? আমাদের যে সৌরজগৎ আছে সেটা কোন আকার বলো? এটা হচ্ছে তোমার উপবৃত্তাকার। তাই আমরা আজকে কি উপবৃত্ত নিয়ে কথা বলবো। এখন দেখো, উপবৃত্ত কেমন হতে পারে। উপবৃত্ত হতে পারে তোমার এই যে, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, আর একটা হতে পারে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। উপবৃত্তের দুইটি অক্ষ আছে। এই যে যে বৃহৎ অক্ষটা, অর্থাৎ এই যে তোমার যেদিকে একটু বিস্তৃত মনে হচ্ছে, এই অক্ষটাকে বলা হচ্ছে বৃহৎ অক্ষ, আর এটাকে বলা হচ্ছে আর অক্ষ। এখানে দেখো আছে মেজর এক্সিস প্যারালাল টু দা এক্স এক্সিস, অর্থাৎ এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে তোমার এই বৃহৎ অক্ষটা। আর এদিকে যেটা আছে না কেন, এটা হচ্ছে মেজর এক্সিস প্যারালাল টু দা ওয়াই এক্সিস, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল এটা। এবার দেখো, আমরা এই উপবৃত্ত নিয়ে যদি আমরা কথা বলি, সেই উপবৃত্ত থেকে আমরা কি কি শিখবো, উপবৃত্ত কি তা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার উপবৃত্ত ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার উপবৃত্তের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে, উপবৃত্তের সমীকরণ থেকে তার প্রকৃতি নির্ণয় করতে পারবে। দেখো, একটা আদর্শ উপবৃত্ত কেমন হতে পারে। একটা আদর্শ উপবৃত্ত হতে পারে তোমার এই যে একটা এক্সিসটাকে আমরা বৃহৎ অক্ষ, এই বৃহৎ অক্ষটাকে আমরা এক্স অক্ষ বরাবর নিতে পারি, ওয়াই অক্ষ বরাবর নিতে পারি, যে কোনো অক্ষ বরাবর আমরা কিন্তু নিতে পারি। তো আমরা এখানে এক্স অক্ষ বরাবর এখানে একটা বৃহৎ অক্ষকে বিবেচনা করে একটা উপবৃত্ত অঙ্কন করলাম। এখন উপবৃত্তের বিভিন্ন যে জিনিসগুলো আছে না কেন, সেগুলো একটু তোমরা খেয়াল করো।
এই যে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এই রেখাটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস বা বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষ বলা হয়। এইটা হচ্ছে কি মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যেটা আছে না সেটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। আমরা উপবৃত্তের উপর যদি একটা বিন্দু যদি পি নিই, তাহলে আমাদের পি থেকে এই যে যে বিন্দুটা এফটা এটাকে বলা হচ্ছে তোমার ফোকাস। আর এই ফোকাস থেকে এই পি বিন্দুর একটা দূরত্ব আছে, আর পি বিন্দু থেকে ডি বিন্দুর একটা দূরত্ব আছে। এই দুইটা দূরত্বের যে অনুপাত সেটাকে আমরা বলি হচ্ছে ই, অর্থাৎ উৎকেন্দ্রিকতা। আমরা এর আগে আমরা জেনেছি পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা ছিল 1, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হবে 1 থেকে ছোট এবং 0 থেকে বড়, আর অধিবৃত্তের হচ্ছে 1 থেকে বড়। তো আমরা উপবৃত্ত নিয়ে কথা বলবো। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা অবশ্যই প্রয়োজন হবে। এবার দেখো আমরা, হ্যালো, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে না কথা? আচ্ছা ঠিক আছে শোনা তাহলে। যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কথা শোনো, সবাই মিউট হয়ে যাও। আর কোনো প্রশ্ন থাকলে আমি শেষে জিজ্ঞেস করব, তখন তোমরা বলবে। এবার দেখো আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ ও চিত্র, এখানে আমরা উপবৃত্তের যদি আদর্শ সমীকরণের কথা বলি, তাহলে আমরা দুই দিকেই দুইটি আদর্শ সমীকরণ আমরা বিবেচনা করবো। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই যে প্রথমে দেখো, প্রথমে এখানে একটু খেয়াল করো, এই যে যে উপবৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তোমরা কোনো সাউন্ড করো না। উপবৃত্তটা এক্স অক্ষ বরাবর এবং এই এই যে যে কেন্দ্র, এটা কেন্দ্রটা হচ্ছে তোমার হ্যালো হ্যালো জি স্যার। তো তোমরা কোনো সাউন্ড করো না। তোমরা আমি যেটা বলি না কেন সেটা শোনার চেষ্টা করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, এখানে এই যে যেটা আমরা এই যে যে উপবৃত্তটা আমি দেখাচ্ছি, এই যে উপবৃত্তটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার প্রধান অক্ষ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমার ক্ষুদ্র অক্ষ। এইটা হচ্ছে মূল বিন্দু। এই যে আমি কার্সরটা যেখানে রেখেছি না কেন, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এভাবে যদি একটা উপবৃত্ত হয়, তাহলে সেই উপবৃত্তের সমীকরণটা হতে পারে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এখন এই এটা কি আর বিটা কি, এটা আমাদের একটু জানতে হবে। এটা হচ্ছে তোমার এই যে যে মূল বিন্দু থেকে প্রধান অক্ষ বরাবর তার শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেটা হচ্ছে এ। আর বি হচ্ছে কি, বি হচ্ছে তোমার, মনে করো যে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে ক্ষুদ্র অক্ষ বরাবর পর্যন্ত এই যে কার্সরটা যেখানে রাখা আছে, এই যে যে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার ডি। তাহলে আমরা আদর্শ সমীকরণটা বিবেচনা করতে পারি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। আর যদি এইটা যদি ওয়াই অক্ষ বরাবর হয়, এখানে একটু তোমরা বৃত্তের মতন দেখতে পাচ্ছ, কিন্তু এটা মূলত হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এইভাবে আছে, এইভাবে ওয়াই অক্ষ বরাবর আছে। তখন হবে কি, তখন সমীকরণটা একই রকম হবে, কিন্তু সেখানে কন্ডিশন এই যে এক্স অক্ষ বরাবর যদি হয়, তখন এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই প্রধান অক্ষ বরাবর শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে তোমার এ, অর্থাৎ এটা বড় হবে। আর এখানে কি হচ্ছে, এইখানের ক্ষেত্রে তোমার এই মূল বিন্দু থেকে তোমার এই ওয়াই অক্ষ বরাবর যে উপবৃত্তের যে ছেদবিন্দু পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই অংশটা বড় হবে আর এর মানটা ছোট হবে। তাহলে এবার আমরা চলে যাই কি কি এখান থেকে পেতে পারি। তাহলে উপবৃত্তের সমীকরণটা যদি এরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 হয়, তখন আমরা সেই উপবৃত্তের কেন্দ্র পাবো হচ্ছে 0 0। অর্থাৎ এই যে আমরা ওয়াই অক্ষটা এবং এক্স অক্ষটা, এই দুইটি অক্ষকেই আমরা অক্ষ বিবেচনা করেছি এবং মূল বিন্দু হচ্ছে এই যে 0 0-তে। সেজন্য কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে 0 0। উপকেন্দ্র ফোকাস, উপকেন্দ্র আমরা জানি যে উপকেন্দ্র হচ্ছে এই যে এইখানটায় অবস্থান করে।
উপকেন্দ্রটা, এই উপকেন্দ্রটা এখানে অবস্থান করে, সেজন্য এই উপকেন্দ্রটাকে আমরা এখানে পাবো হচ্ছে প্লাস মাইনাস এ ই আর হচ্ছে 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই মূলবিন্দু থেকে এখানে এই যে দূরত্বটা এই পর্যন্ত দূরত্বটা হবে হচ্ছে এ ই, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মান অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থান করতেছে বিধায় এর মান হচ্ছে 0। তাহলে আমরা উপকেন্দ্রের ফোকাস পেয়ে গেলাম। এখন দেখো এখানে তোমরা বলতে পারো যে স্যার এখানে এ এবং ই গুণ হয়ে এইখানে হচ্ছে তোমার উপকেন্দ্র, তাহলে গুণ করলে আমাদের তো এদিকে আরো বেড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কম হলো কেন? এর কারণ হচ্ছে যদি তোমাদের ই এর মানটা যদি 1 থেকে ছোট হয়, তাহলে তার সাথে কোনো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে তার মানটা আগে যে মান ছিল তার থেকে কি হবে? ছোট হবে। সেজন্য এর মান ছিল এই পর্যন্ত, এই যে মূলবিন্দু এর থেকে এ পর্যন্ত ছিল, কিন্তু ই এর মানটা ছোট বিধায় তাকে যখন আমরা গুণ করলাম তখন আমরা উপকেন্দ্রের কি পেয়ে যাব? ভুজ পেয়ে যাব, আর উপকেন্দ্রের কোটি হচ্ছে 0। নিয়ামকের সমীকরণ, এবার নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামকের সমীকরণ দেখো এই হচ্ছে নিয়ামক রেখা, দুই পাশে যে দুইটা দাগ দেখতে পাচ্ছ এই দুইটা দাগ হচ্ছে কি নিয়ামক রেখা। আমরা একটু আগে যে কথাটা বলেছি ই এর মান যদি ছোট হয় তাহলে ছোট কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে মান কমে যায়, আর যদি আমরা ভাগ করি তাহলে মান বেড়ে যায়। সেজন্য আমরা এ কে যদি ই দ্বারা ভাগ করি তাহলে মানটা বেড়ে যায়, এবং সেই মানটা এই মূল বিন্দু থেকে সরে এই পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। এই শীর্ষবিন্দু পর্যন্ত ছিল এ, তার সাথে ই গুণ করলে এ পর্যন্ত হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই যে যে রেখাটা আছে না কেন এই রেখাটা এক্স অক্ষকে তোমার এ বাই ই ভুজ বিশিষ্ট জায়গায় ছেদ করতেছে। সুতরাং এই যে যে রেখাটা আছে এই রেখাটাকে আমরা বলতে পারি এক্স সমান প্লাস মাইনাস এ বাই ই, অথবা এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স প্লাস মাইনাস এ বাই ই সমান হচ্ছে 0। এখন এখানে প্লাস মাইনাস কেন হবে? কারণ হচ্ছে তোমার এই যে এটা যদি তোমার ওয়াই অক্ষ হয়, অর্থাৎ ওয়াই অক্ষ দ্বারা উপবৃত্তটা দুইটি খণ্ডে বিভক্ত হয়েছে, তার এই ডাইন পাশে একটা তোমার নিয়ামক রেখা আছে আর হচ্ছে বাম পাশে একটা নিয়ামক রেখা আছে। ডাইন পাশের নিয়ামক রেখার জন্য সমীকরণটা হবে এক্স এক্স সমান এ বাই ই, আর বাম পাশেরটা সমান হবে বাম পাশের যে নিয়ামক রেখাটা তার সমীকরণ হবে এক্স সমান মাইনাস এ বাই ই। তো আমাদের কি হবে? যখন ডাইন পাশে নিয়ে আসবো তখন এই ডাইন পাশের নিয়ামক রেখাটার জন্য সমীকরণটা হবে x মাইনাস এ বাই ই ইকুয়াল 0, আর বাম পাশেরটার জন্য হবে x প্লাস এ বাই ই ইকুয়াল 0। সুতরাং দুইটা মিলে হচ্ছে x প্লাস মাইনাস এ বাই ই ইকুয়াল 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমাদের এখানে উপকেন্দ্রটা লম্বটা আমি আঁকি নাই, এইখানে যদি আমি উপকেন্দ্রিক লম্বটা আঁকি, আমরা পূর্বের স্লাইডে একটু দেখে আসি। দেখো এই যে দেখো এখানে এই যে উপকেন্দ্রটা, এখানে আমরা যদি লম্ব যদি আঁকি তাহলে আমরা যেটা পাবো না সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে এই সমীকরণটার জন্য, অর্থাৎ যেখানে এ এর মানটা বড় তার জন্য হবে 2b² বাই এ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? উপকেন্দ্র দিয়ে যেহেতু রেখাটা গমন করে এবং সেটা এক্স অক্ষের উপর লম্ব থাকে, সুতরাং সেটাকে আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই, ওই আগের ঘটনার মতন এই পাশে যেটা ডাইন পাশে যেটা হবে সেটা হবে এক্স ইকুয়াল এই, আর বাম পাশে যেটা হবে এক্স ইকুয়াল মাইনাস এই। বৃহৎ অক্ষ হচ্ছে 2a। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এখানে বৃহৎ অক্ষ না, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা হচ্ছে 2a। কেন? কারণ হচ্ছে এই যে শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, দুইটা শীর্ষবিন্দু এই মূলবিন্দু থেকে এই পর্যন্ত এ, আর হচ্ছে মূলবিন্দু থেকে এই পর্যন্ত এ, তাহলে দুইটা এ মিলে কি হবে? টয়েস এ। আর ক্ষুদ্র অক্ষ বরাবর যে খণ্ডিত অংশ সেটা হবে কি? ক্ষুদ্র অক্ষ বরাবর খণ্ডিত অংশের দৈর্ঘ্য হবে কি 2b, অর্থাৎ এই মূলবিন্দু থেকে এই ক্ষুদ্র অক্ষ এটুকুন হচ্ছে b, আবার নিচের দিকেও b, তাহলে কি হলো 2b। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষটা কি? বৃহৎ অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ আমরা জানি কি y ইকুয়াল 0, সেজন্য বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল 0। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষটা হচ্ছে y অক্ষ, সুতরাং তার সমীকরণ আমরা জানি হচ্ছে কি x ইকুয়াল 0। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, আমি বারবার বলেছি উৎকেন্দ্রিকতা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো উৎকেন্দ্রিকতা কি? উৎকেন্দ্রিকতা হচ্ছে, উৎকেন্দ্রিকতাকে আমরা ই দ্বারা চিহ্নিত করি এবং ই সমান হচ্ছে কি √1 - b² বাই a²। দেখো এটা হচ্ছে আমাদের এই সমীকরণটার জন্য
যখন এ এর মানটা বড়, আর এর মানটা যখন ছোট হবে তখন এ স্কয়ার কিন্তু উপরে যাবে, বি স্কয়ার নিচে আসবে, যেটা হচ্ছে আমরা পরে একটু আলোচনা করতেছি। বৃহৎ-অক্ষের প্রান্ত বিন্দু শীর্ষবিন্দু। বৃহৎ-অক্ষ যেটা এর প্রান্ত বিন্দু অথবা শীর্ষবিন্দু, অর্থাৎ এই যে একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু। তাহলে আমরা এই বিন্দুটা জানি কি, এই বিন্দুটা যদি এ জিরো হয় তাহলে এই বিন্দুটা হবে মাইনাস এ জিরো, একসঙ্গে আমরা প্লাস মাইনাস এ জিরো। ক্ষুদ্র অক্ষের প্রান্ত বিন্দু, ক্ষুদ্র অক্ষের প্রান্ত বিন্দু এইটা, উপরেরটা হবে কি জিরো বি আর নিচেরটা হবে জিরো মাইনাস বি, অর্থাৎ কি হচ্ছে একসঙ্গে যদি আমরা বলি তাহলে জিরো প্লাস মাইনাস বি। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, এই যে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা যায় এর দুইটা প্রান্তবিন্দু থাকে, উপরে একটা আর হচ্ছে নিচে একটা, এখানেও উপরে একটা নিচে একটা। সেজন্য দেখো এখানেও প্লাস মাইনাস আর এখানেও প্লাস মাইনাস আছে, তাহলে কি হবে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু একটা হবে হচ্ছে কি প্লাস এ ই প্লাস মাইনাস এ ই কমা দিয়ে প্লাস মাইনাস বি স্কয়ার বাই এ, অর্থাৎ একটা এখানে প্লাস দেব, এখানে মাইনাস দেব, এখানে মাইনাস দেব, এখানে মাইনাস দেব, এখানে মাইনাস দেব, এখানে প্লাস দেব, এখানে প্লাস দেব, এখানে মাইনাস দেব। এভাবে আমরা কি চারটে বিন্দু কিন্তু এখান থেকে পাবো। দেখো এই যে এই বরাবর যদি যায় তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বরাবর গেলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, সেজন্য এখানে হচ্ছে চারটে বিন্দু ইন্ডিকেট হবে। নিয়ামক দ্বয়ের দূরত্ব, নিয়ামক দ্বয় কোনটা, এই একটা নিয়ামক রেখা আর এই একটা নিয়ামক রেখা, দুইটা নিয়ামক রেখার দূরত্ব, তাহলে এখান থেকে এই যে মূল বিন্দু থেকে নিয়ামক রেখা এটার দূরত্ব হচ্ছে কি এ বাই ই, তাহলে দুইটা দূরত্ব হলে 2a বাই ই হবে। ফোকাস দ্বয়ের দূরত্ব, ফোকাস কি, ফোকাস হচ্ছে এইখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, তাহলে ফোকাস দ্বয়ের এইখানে মূল বিন্দু থেকে একটা ফোকাসের দূরত্ব হচ্ছে এ ই, আমরা আগে বলেছি, আর এইখান থেকে এই মূল বিন্দু থেকে এই ফোকাসটার দূরত্ব হচ্ছে এই, এটাও দূরত্ব মাইনাস হয় না, দূরত্ব এই, তাহলে দুইটা দূরত্ব হলে কি হবে টয়েজ এই। উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের দূরত্ব, উপকেন্দ্র অনুরূপ নিয়ামকের দূরত্ব এগুলো আমাদের দরকার নাই। তারপরে উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্ত একটা উপবৃত্ত যদি হয় তার ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, অর্থাৎ এ জানি আমরা আর বিও জানি আর পায়ের মানও তোমরা জানো। তাহলে এভাবে আমরা কি একটা আদর্শ উপবৃত্তের সমীকরণ থেকে আমরা বিভিন্ন যে উপাদান আছে না কেন সেই উপাদানগুলো কি করব আমরা বের করতে পারবো। এবার দেখো যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর যদি হয় তখন তেমন কোনো পার্থক্য নাই, মূল বিন্দুতেই থাকবে। তারপরে আমাদের কি ফোকাস আগে ছিল হচ্ছে প্লাস মাইনাস এই, যেহেতু এটা ফোকাসটা হবে ওয়াই অক্ষের উপর সেহেতু হবে ভুজ হবে কি 0 আর কোটি হবে প্লাস মাইনাস বি। তারপরে নিয়ামকের সমীকরণ, নিয়ামক রেখা হচ্ছে এদিকে ওয়াই অক্ষকে ছেদ করবে, সুতরাং তার সমীকরণ হবে ওয়াই প্লাস মাইনাস বি বাই ই ইকুয়াল 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে তোমার এই যে এস, এস বরাবর এভাবে উপকেন্দ্রিক লম্ব, এর দৈর্ঘ্য হবে তোমার 2a স্কয়ার বাই বি, আর আগেরটা ছিল 2b স্কয়ার বাই এ, অর্থাৎ বৃহৎ অক্ষ যা হবে সেটা যাবে নিচে আর ক্ষুদ্র অক্ষ যেটা হবে তার বর্গ এবং 2 গুণ যাবে উপরে। এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আগে ছিল x ইকুয়াল প্লাস মাইনাস এই, আর এখন হবে কি y ইকুয়াল প্লাস মাইনাস বি, কারণ কি এই যে y অক্ষকে ছেদ করতেছে এই বরাবর যাবে, সেজন্য y ইকুয়াল প্লাস মাইনাস বি। এরপরে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আগে ছিল 2a আর এবার হবে কি বৃহৎ অক্ষ হচ্ছে y অক্ষ বরাবর, সুতরাং তার দৈর্ঘ্য হবে 2b, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে এখানে টয়েজ এ। তারপরে ছিল বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ এখানে হচ্ছে এইটা y অক্ষটা হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষ, সুতরাং এর সমীকরণ হবে x ইকুয়াল 0। আর ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি হবে, ক্ষুদ্র অক্ষের সমীকরণ হবে y ইকুয়াল 0। ক্ষুদ্র অক্ষটা হচ্ছে কোনটা, ক্ষুদ্র অক্ষটা হচ্ছে x অক্ষ যেখানে y এর মান 0। তারপরে আমরা উৎকেন্দ্রিকতা বলছি, আগেরটায় বি এর মান কি ছিল, ছোট ছিল বিধায় সেটা উপরে গেছে, আর এখানে বি এর মান বড় বিধায় এটা নিচে গেছে 1 মাইনাস a স্কয়ার বাই বি স্কয়ার। আমরা বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু এখানে আগে পেয়েছিলাম প্লাস মাইনাস a 0 আর এখানে পাবো 0 প্লাস মাইনাস বি। ক্ষুদ্র অক্ষের প্রান্ত বিন্দু এটা আগে পেয়েছিলাম 0 প্লাস মাইনাস বি আর এখন পাবো আমরা কি প্লাস মাইনাস a আর হচ্ছে কি 0। ক্ষুদ্র অক্ষটা হচ্ছে এই যে এই বরাবর। এরপরে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু আগের মতনই, এই যে উপকেন্দ্রিক লম্ব এখানে এই যে এপাশে একটা হবে, এপাশে একটা হবে, এপাশে একটা হবে, এপাশে একটা হবে, সুতরাং সেই হিসেবে আমরা পাই হচ্ছে প্লাস মাইনাস a স্কয়ার বাই বি কমা প্লাস মাইনাস বি। আর কি নিয়ামকের দূরত্ব, দুইটি নিয়ামক রেখা এই একটা আর হচ্ছে এই একটা, এর দূরত্ব এক্ষেত্রে হবে 2b বাই ই। আর ফোকাস দ্বয়ের দূরত্ব কি হবে, ফোকাস দূরত্ব হবে হচ্ছে বি 2b, অর্থাৎ ফোকাস হচ্ছে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব। তো ঠিক আছে, আমরা এটুকুন আমরা মেইন যে জিনিসগুলা সেগুলো আমরা আলোচনা করলাম।
এরপরে তোমার যদি কোনো পরাবৃত্ত বারবার পরাবৃত্ত হয়ে যেতে গত ক্লাসে আলোচনা করেছিলাম বেদায় উপবৃত্ত যদি আমাদের x1 y1 বিন্দুতে এই যে একটা উপবৃত্ত আমরা দেখতে পাচ্ছি, উপবৃত্তের একটা স্পর্শকের সমীকরণ কি হতে পারে, এই উপবৃত্তটার x1 y1 বিন্দুতে যদি কোনো স্পর্শক আঁকি সেই স্পর্শকের সমীকরণ হবে হচ্ছে x1 বাই a স্কয়ার প্লাস y y1 বাই b স্কয়ার। আর x অক্ষের সমান্তরাল যদি হয়, সমান্তরাল ও কেন্দ্র যদি h কে বিন্দুতে অবস্থিত হয়, তখন সেখানে হবে x মাইনাস h এর হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস k এর হোল স্কয়ার বাই b স্কয়ার সমান হচ্ছে 1। y অক্ষের সমান্তরাল হলে একই কথা, এখানে একটু চেঞ্জ শুধু। আর হচ্ছে কি y ইকুয়াল mx প্লাস c রেখাটি যদি এই উপবৃত্তকে স্পর্শ করবে, কখন করবে, যখন c ইকুয়াল হবে কত, এই যে c কনস্ট্যান্টটা, এই c ইকুয়াল যদি হয় √a m স্কয়ার প্লাস b স্কয়ার, এবং স্পর্শ বিন্দুটা হবে কি, এই যে যেটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এটা। তাহলে আমরা যেটা ব্যাখ্যা করলাম এটা একটু মনে রাখতে হবে, এই যে এই স্লাইডটা এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি বলেছি বারবার যে এইগুলো যদি তুমি পারো, এইগুলো পারলে তুমি সমীকরণ নির্ণয় করতে পারবে, এবং সমীকরণ থেকে তুমি যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলো নির্ণয় করতে পারবে। তাহলে ঠিক আছে, আমরা এবার প্রবলেমে চলে যাই। যে সমস্যাগুলো আছে না কেন আমরা কিছু অঙ্ক করি, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখো এবার কি হচ্ছে, উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা নিয়ামক রেখা উপবৃত্তের সমীকরণ সম্বলিত সমস্যাবলী। কোন, দেখো স্লাইডে কি আছে, কোন উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে 2 মাইনাস 1 এবং এর নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল 0। উৎকেন্দ্রিকতা ই সমান দেওয়া আছে হচ্ছে কত, 1/√2। উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এটা কিন্তু গত প্রথম ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের যে কণিক আছে, কণিকের সমীকরণগুলো এরকমেরই, অর্থাৎ আমাদের উপকেন্দ্র হচ্ছে এইটা, উপকেন্দ্রের উপর অবস্থিত একটা বিন্দু যদি পি হয় সেটার অবস্থান এখানে, আর এই বিন্দু থেকে আমরা যে নিয়ামক রেখা আছে, নিয়ামক রেখা পর্যন্ত আমাদের যে লম্ব দূরত্ব সেটা যদি pm হয়, তাহলে আমাদের শর্ত হচ্ছে এসপি সমান ইপিএম হবে। আমরা পরাবৃত্ত যখন আলোচনা করেছি তখন ই এর মানটা ছিল 1, সেই জন্য আমরা এখানে এইটি দিই নাই, এসপি সমান পিএম দিছি। কিন্তু এখন কিন্তু ই এর মান আছে, এর মান 1 না, যার কারণে আমরা এখানে এই সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ উপবৃত্তের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিবেচনা করব এসপি সমান ইপিএম, বা এসপি স্কয়ার সমান হচ্ছে ই স্কয়ার পিএম স্কয়ার, মানে বর্গ করলাম। এবার দেখো এসপি স্কয়ার আমরা যদি করি তাহলে কি হবে, আমরা এই যে এস আর পি বিন্দুর যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স মাইনাস 2 এর হোল স্কয়ার, আর ওয়াই মাইনাস 1 তার মানে ওয়াই প্লাস 1 এর হোল স্কয়ার সমান হচ্ছে কত, সমান হচ্ছে ই স্কয়ার পিএম স্কয়ার। তাহলে ই এর মান ছিল 1/√2, তার স্কয়ার করলে 1/2 হয়ে যায়, অর্থাৎ হাফ হয়ে যায়। আর পিএম কি হবে, পিএম হচ্ছে এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই যে নিয়ামক রেখাটা আছে তার লম্ব দূরত্ব। সেটা আমরা জানি যে নিয়ামক রেখার সমীকরণ যেহেতু এটা আছে, তাহলে তার লম্ব দূরত্বটা হবে কত, 3x মাইনাস 4y প্লাস 1। যেহেতু এক্স ওয়াই বিন্দু থেকে, এখানে যদি অন্য কোনো বিন্দু হতো তাহলে এক্স এর জায়গায় সেই বিন্দুটা বসে যেত, ওয়াই এর জায়গায় কোটির মানটা বসে যেত। তাহলে এখানে কি হবে, এখানে আমরা ধরে নিচ্ছি যেহেতু এক্স ওয়াই বিন্দু, তাহলে এক্স ওয়াই বিন্দু থেকে এর দূরত্বটা হবে 3x মাইনাস 4y প্লাস 1 বাই হবে কি এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গের সমষ্টির রুট। এখন আমাদের যেহেতু এখানে বর্গ পিএম এর বর্গ, সুতরাং আমাদের টোটালটা কি হবে, বর্গ হবে। তাহলে টোটালটা যদি বর্গ হয়ে যায়, আমরা এখানে এই যে 2টা এখানে নিচে আছে আমরা এখানে গুণ করে দিতে পারি, আর এখানে ভাঙায় দিই। x মাইনাস 2 এর হোল স্কয়ার যদি আমরা করি তাহলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 হবে। y প্লাস 1 এর হোল স্কয়ার যদি আমরা করি তাহলে কি হবে, y স্কয়ার প্লাস 2y প্লাস 1 হবে। আর এ পাশে কি থাকলো, এ পাশে হচ্ছে দেখো a মাইনাস b প্লাস c, এরকম একটা সূত্র আর কি, আমরা আগে পড়েছি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র। তো সেই অনুযায়ী আমাদের কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপরে কত হবে, প্লাস টয়েস ab প্লাস টয়েস bc প্লাস টয়েস ca। এখানে যেহেতু b এর যে অংশটা সেই অংশটা মাইনাস আছে, সুতরাং b অংশটা যার যার সাথে গুণ হবে সেই জায়গায় মাইনাস হবে। তাহলে এখানে কি হবে, 3 4 12 2 24 আর xy, তার সাথে কি হবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হবে। আবার বিসি যখন আমরা গুণ করব অর্থাৎ 2bc, তখন আমাদের 4 2 8 হবে, আর হচ্ছে কত মাইনাস, এখানে আছে বিধায় এখানে মাইনাস হবে, -8 হবে।
কিন্তু দেখো সি আর হচ্ছে এ এই দুইটি প্লাস, সেজন্য এদের গুণফল কি হচ্ছে 3 ইন্টু 2 অর্থাৎ 6x। আর নিচে হচ্ছে কত 3 এর স্কোয়ার প্লাস -4 এর স্কোয়ার এর রুট। 3 এর স্কোয়ার 9 আর -4 এর স্কোয়ার করো আর +4 এর স্কোয়ার করো 16, তাহলে 9 আর 16 25 এর রুট আছে আর এইদিকে বর্গ আছে, কাটাকাটি গেলে 25 থাকে। এবার আমরা কি করব, এবার আমরা এই 25 দ্বারা এই 2 ইনটু এই যে টার্মটা আছে না কেন এই টোটাল টার্মটাকে আমরা গুণ করব, তাহলে কত পাবো, তাহলে দেখো 50x স্কয়ার বাই -200x প্লাস 200 প্লাস 50y স্কয়ার পাই, এই যে 50y স্কয়ার, আর এখানে কত হবে 100y হবে, আর এই 1 এর সাথে গুণ করলে 50 হবে। আর এদিকে কি হবে, এদিকে যে অংশটা ছিল না কেন সেই অংশটা আমরা এখানে রেখে দিলাম। এরপরে কি করলাম আমরা, এরপরে আমরা এক্স স্কোয়ারের কাছে এক্স স্কোয়ার নিয়ে আসলাম, ওয়াই স্কোয়ারের কাছে ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম। যেহেতু এক্স ওয়াই এর টার্ম এর পাশে ছিল না, আমরা এক্স ওয়াই এর টার্মটা নিলাম। 200x ছিল, তার কাছে আমরা -6x নিয়ে আসলাম, মানে 6x এর পাশ থেকে আনলাম, -6x হলো। 100y ছিল, তার কাছে আমরা y টিকে নিয়ে আসলাম, আর হচ্ছে কি এই যে 200 আর হচ্ছে 50, 250 তার থেকে কি হবে এই পাশে যে 1 আছে সেই 1টা এখানে মাইনাস হয়ে যাবে। এবার আমাদের কি হলো, ক্যালকুলেশন করার পরে আমরা পেলাম 41x স্কয়ার প্লাস 34y স্কয়ার প্লাস 24xy মাইনাস 206x প্লাস 108y প্লাস 249 ইকুয়াল 0। এই যে আমরা সমীকরণটা পেলাম এই সমীকরণটাই হবে এই যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত সাপেক্ষে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। অর্থাৎ কোনো উপবৃত্তের উপকেন্দ্র, নিয়ামক রেখা এবং উৎকেন্দ্রিকতা যদি দেওয়া থাকে তাহলে আমরা এভাবে সমীকরণ নির্ণয় করতে পারবো। শর্তটা হচ্ছে কি এসপি সমান ইপিএম, অর্থাৎ উপকেন্দ্র থেকে এই পর্যন্ত একটা দূরত্ব, উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব, আর ওই বিন্দু থেকে তোমার নিয়ামক রেখা পর্যন্ত যে দূরত্ব, এই দুইটা দূরত্ব আর হচ্ছে আমাদের কি উৎকেন্দ্রিকতাটা যদি আমরা জানি তাহলে আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো। তাহলে এটা গেল প্রথমটা। আমরা দেখি আর একটা একটু ভিন্ন রকমের একটা সমীকরণ দেখি, যদি দেখা যায়। এই যে দেখো এখানে একটু ব্যতিক্রম আছে, আমরা এখানে একটু দেখে নিই যে একটি উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত, অর্থাৎ উপবৃত্তের যে দুইটি অক্ষ আছে, অর্থাৎ একটা হচ্ছে এক্স অক্ষ একটা হচ্ছে ওয়াই অক্ষ, এই অক্ষগুলো হচ্ছে তোমার উপবৃত্তেরও বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ আর হচ্ছে ক্ষুদ্র অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। যেটি কি করে এই উপবৃত্তটা সেটা তোমার x/7 প্লাস y/2 ইকুয়াল 1, এই যে একটা রেখা আছে সেই রেখাকে x অক্ষের উপর এবং 3x/3 প্লাস y/5 ইকুয়াল 1 এই রেখাকে y অক্ষের উপর ছেদ করে। এই আমাদের সেই উপবৃত্তটার কি করতে হবে, সমীকরণ নির্ণয় করতে হবে, তারপরে তার উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রদ্বয়ের অবস্থান কোথায় আছে, উৎকেন্দ্রিকতা বের করতে হবে আর উপকেন্দ্রের অবস্থান কোথায় আছে অর্থাৎ স্থানাঙ্ক, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে ধরে নিলাম, আমরা প্রথমে মনে করি উপবৃত্তের সমীকরণ, আমরা মনে করি উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1, এটা আমরা ধরে নিলাম। এবার 1 নং উপবৃত্তটি, এই যে উপবৃত্তটা, এই উপবৃত্তটা কি করে এই সমীকরণটাকে, এটা একটা খণ্ডিতাংশ সরলরেখা সমীকরণ, এই সমীকরণকে x অক্ষের উপর এবং x/3 প্লাস y/5 ইকুয়াল 1 এই সমীকরণটাকে y অক্ষের উপর যথাক্রমে কি করবে, এই যে রেখাটা এটাকে যদি x অক্ষের উপর ছেদ করে, অর্থাৎ x অক্ষের উপর এটার ছেদবিন্দু হবে x অক্ষের উপর এর ছেদবিন্দু হবে 7 0। একটু রাখো, টাইম শেষ হয়ে গেছে তো এই জন্য আবার তোমার নিচ্ছে। তাহলে এক্স অক্ষের উপর এর ছেদবিন্দু হচ্ছে 7 0 আর ওয়াই অক্ষের উপর ছেদবিন্দু হবে হচ্ছে 0 5। সুতরাং 1 নং এ 7 0 এবং বি হচ্ছে 0 5 বিন্দুগামী, অর্থাৎ
যদি এই দুইটি বিন্দুগামী যদি তোমার এই উপবৃত্তটা হয় তাহলে কি করব, এক্স এর জায়গায় আমরা প্রথমে যদি এটা 7 0 বিন্দুগামী হয় তাহলে এক্স এর জায়গায় 7 হবে, ওয়াই এর জায়গায় 0 হবে। সেভাবে আমরা কি পাচ্ছি, এই যে এক্স এর জায়গায় 7 ওয়াই এর জায়গায় যদি 0 হয় তাহলে এই বরাবর গেলে আমাদের এখানে 0/b এটা ভ্যানিশ হয়ে যায়। এখানে 49/a² সমান 1 হয়, বা a² সমান হচ্ছে 49। একইভাবে আমরা যদি এই 0,5 বিন্দুগামী যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 0 বসাই দিব আর এখানে 5 বসাই দিলে তাহলে আমরা পাচ্ছি 25/b² সমান 1, অর্থাৎ b² সমান হচ্ছে 25। তাহলে নির্ণয় উপবৃত্তের সমীকরণ কি হবে, আমরা a² এর মান পেয়ে গেলাম, b² এর মান পেয়ে গেলাম। তার মানে সমীকরণ হচ্ছে তোমার x²/49 y²/25 = 1। এবার উৎকেন্দ্রিকতা কি হবে, উৎকেন্দ্রিকতা ই সমান আমরা জানি, এখানে দেখো কার মান বড়, এখানে a এর মান বড়, সেজন্য হবে b²/a² হবে এখানে। তার মানে √1 - b²/a² যদি আমরা করি তাহলে 1 - 25/49, অর্থাৎ কত হলো 49 - 25 বাই হচ্ছে 49, এখানে 24/49 হয়, 2 √6/7 হয়ে যাচ্ছে। এবার উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কি জানি আমরা, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক আমরা জানি যে প্লাস মাইনাস এ ই 0, অর্থাৎ প্লাস মাইনাস এ হচ্ছে 7 আর হচ্ছে ই হচ্ছে কত 2 √6। আমরা যদি কাটাকাটি দিই তাহলে 7 কাটা চলে যায়, আমাদের থাকে 2 √6 প্লাস মাইনাস 2 √6 আর হচ্ছে 0। তো এই হচ্ছে আমাদের কি, এইভাবে যদি প্রবলেমটা থাকে তাহলে আমরা এভাবে তার সমীকরণও বের করতে পারবো, আবার যে এলিমেন্টগুলো আমাদের দরকার না কেন সবগুলো আমরা আস্তে আস্তে বের করতে পারবো। আমাদের মেইন দরকার হচ্ছে এ এর মান, বি এর মান, এই দুটো বের হইলে আমরা উৎকেন্দ্রিকতাও বের করতে পারবো, বাকি সব কিছু কিন্তু বের করতে পারবো। এবার আমরা আরেকটা সমস্যায় চলে যাই। দেখো এখানে আছে 25x² + 16y² = 400 উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় নিয়ামক, তারপরে হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। এই যে যেগুলো আছে না কেন সেগুলো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ থেকে আমরা সবগুলো বের করবো। সমীকরণটাকে আগে আদর্শ আকারে রূপান্তর করব। 25x² + 16y² = হচ্ছে 400, এটা ভাগ করব, ভাগ করলে আমরা x²/16 আর y²/25 পাই, 5 = 1 পাই। তাহলে এখানে 16 কে আমরা 4² 25 কে আমরা 5² অর্থাৎ আমরা a² পেলাম, b² পেলাম। এখানে দেখো একটা বিষয়, আমরা যদি এটাকে যদি x²/a² + y²/b² = 1 সমীকরণের সাথে তুলনা করি তাহলে a এর মান পাবো 4, b এর মান পাবো হচ্ছে 5, আর কি হলো b গ্রেটার দ্যান a। তাহলে b গ্রেটার দ্যান যদি a হয় তাহলে আমরা উৎকেন্দ্রিকতা সমান কি জানি, √1 - a²/b²। যদি b ছোট হতো তাহলে আমরা b²/a² নিতাম, যেহেতু b বড় সুতরাং আমরা a²/b² নিব। আমরা মান বসায় দেব a b এর, a²/b² এর মান যদি আমরা বসায় দিই, এখানে a² এর মান কত, এই যে এখানে a² মানে 4² মানে 16 আর b² মানে কত 5² মানে 25। আমরা যদি ক্যালকুলেশন করি √9/25 অর্থাৎ 3/5। এবার উপকেন্দ্র কত জানি আমরা, উপকেন্দ্র আমরা জানি যে x = 0 কোন জায়গায়, এটা যেহেতু y অক্ষ বরাবর, কারণ কি b এর মান বড় হওয়া মানে হচ্ছে এই উপবৃত্তটা হচ্ছে y অক্ষ বরাবর অবস্থান করবে, সুতরাং সেক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে x এর মান 0 হবে, y এর মান হবে ± b। আমরা যদি মান বসাই দিই তাহলে x এর মান 0 আর b এর মান বসাবো, e এর মান বসাবো, তাহলে 5 × 3/5, আমাদের 5 5 কাটাকাটি গেলে কি থাকবে ±3 থাকবে। নিয়ামকের সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ আমরা জানি এক্ষেত্রে y = b/e, b/e, তাহলে b এর মান 5, e এর মান 3/5, আমাদের যখন কাটাকাটি ওই 5 উপরে চলে যাবে তখন 5 5 কত 25/3 হবে, অর্থাৎ y = ±25/3, এই 3 এর পাশে আসলে 3y = ±25, 3y এর পাশে যদি 25 চলে আসে তাহলে ±25 = 0। প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো, মাইনাস নিয়ে একটা সমীকরণ পাবো। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা এই সমীকরণটার জন্য, অর্থাৎ যেহেতু এটা y অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ সুতরাং আমরা জানি 2a²/b, 2a², 2 × a² এর মান কত 16/5, তাহলে কি হলো আমরা 32/5 পেয়ে গেলাম। তাহলে দেখো একটা যদি আমাদের উপবৃত্তের একটা সমীকরণ দেওয়া থাকে সেই সমীকরণ থেকে আমরা কি করতে পারি, সমীকরণ থেকে আমরা এই যে এলিমেন্টগুলো বের করার দরকার, আমাদের যা যা চাবে না কেন সব কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এবার দেখো আমরা কি কি শিখলাম আজকে।
সেটা একটু খেয়াল করো। উপবৃত্তের উপকেন্দ্র কি সেটা আমরা দেখলাম, শিখলাম। শীর্ষবিন্দু কি সেটা আমরা দেখলাম। উৎকেন্দ্রিকতা কি সেটা দেখলাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে সেটাও আমরা শিখলাম। দ্বিকাক্ষ এর সমীকরণ মানে নিয়ামক রেখার সমীকরণ এটা আমরা শিখলাম। অক্ষরেখার সমীকরণ সেটা আমরা দেখলাম। আর হচ্ছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখলাম। এরপরে তোমাদের যদি কাজগুলো চিন্তা করি, তোমরা দলীয়ভাবে যদি করো, নিয়ামক রেখা, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা উপবৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো। উপবৃত্তের সমীকরণ হতে উপকেন্দ্র, শীর্ষ, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামক রেখা এটা নির্ণয় করা, এটাও তোমরা পারবা। আমরা একটু আগে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো। একক কাজে উপবৃত্ত আঁকা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কি, এগুলো তোমার সিম্পল কোশ্চেন। এরপরে তোমরা যদি সামনে থাকতে তাহলে তো তোমাদের মৌখিকভাবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা যেত, যেহেতু সামনে নাই এজন্য এটা করা যাচ্ছে না। তো এরপরে আসি বাড়ির কাজ। দেখো আমরা একটা উপবৃত্তের সমীকরণ যদি থাকে সেখান থেকে আমাদের বিভিন্ন এলিমেন্ট বের করা, এটা আমরা শিখেছি অলরেডি। সুতরাং এই যে আমি যে কাজটা দিলাম না কেন, এর যদি কোনো প্রবলেম, তোমাদের বইতে অনেক প্রবলেম আছে, সেগুলো তোমরা সলভ করবে। আবার যদি কোনো উপবৃত্তের শীর্ষ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং উপকেন্দ্র দেওয়া আছে, এটুকুন যদি থাকে তার থেকে কিন্তু আমরা এই যে নিয়ম, সরি, এটা পরাবৃত্ত কথাটা থেকে গেছে, এখানে উপবৃত্ত হবে। উপবৃত্তের যে সমীকরণ সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট যে ক্লাস আছে না কেন সেই ক্লাসে আবার আমরা পরবর্তীতে আবার যোগদান করব। তো সবাই ভালো থেকো।